হ্যালো ভিউয়ার্স, উৎসব ডায়েরি চ্যানেল থেকে তোমাদের সাথে আমি আছি মিতুমণি। টান টান উত্তেজনা নিয়ে আজকে আসছি রোমান্টিক নায়ক নায়িকাদের নিয়ে রোমান্টিক গল্প। আশা করছি গল্পটা সবার ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই রোমান্টিক প্যারাময় গল্পটা। হ্যালো ভিউয়ার্স, প্রথম পার্ট আগে আপলোড করা হয়েছে, আজকে দ্বিতীয় পার্ট আপলোড করেছি। দ্বিতীয় পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দয়া করে সবাই সম্পূর্ণ গল্পটি শুনবেন। ধন্যবাদ সবাইকে। কি ব্যাপার? কে আপনি আর এভাবে কান্না করছেন কেন? অনেক, আমি আনিকা। কোন আনিকা? দেখো অনেক, আমি এখন মজা করার মুডে না। বাবাকে কারা যেন ধরে নিয়ে গেছে। আপনার বাবাকে কেউ ধরে নিয়ে গেছে মানে? আরে, তুমি আমাকে এখনো চিনতে পারলে না? আমি চেয়ারম্যানের মেয়ে। বাবাকে একটু আগে কিছু গুন্ডারা এসে তুলে নিয়ে গেছে। আমরা এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি একটা কিছু করো না প্লিজ অনেক, প্লিজ তুমি কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। তাই বলে ফোনটা রেখে দেয়। এরপর অনেক বেরিয়ে পড়ে চেয়ারম্যানকে খুঁজতে। অনেক সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারে চেয়ারম্যানকে একটা গোডাউনে আটকে রাখা হয়েছে। তারপর অনেক সেখানে গিয়ে দেখলো কিছু ছেলেপেলে চেয়ারম্যান সাহেবকে বেঁধে রেখেছে। অনেক তাদের কাছে গিয়ে বলল, কিরে, তোরা চেয়ারম্যান সাহেবকে ধরে এনেছিস কেন? ভাই, এটা আমাদের নিজেদের প্রবলেম, প্লিজ আপনি এর ভিতরে আসেন না। আমি এর ভিতরে আসবো না মানে? তোরা তাকে কেন ধরে এনেছিস সেটা বল। ভাই, সে আমাদের এলাকায় ঠিকভাবে চলতে দেয় না, আমাদের ব্যবসায় হাত দিয়েছে। তোরা খারাপ কাজ করিস তো তোদের বাধা দেবে না। ভাই প্লিজ আপনি এখন থেকে যান, না হলে কিন্তু আমরা আপনাকে যে সম্মানটা দিচ্ছি সে সম্মানটা পাবেন না। কি করবি তোরা? আরে এত কথা বলার কি আছে, মেরে দেই না ওকে। পাশ থেকে একটা ছেলে হাতের রড নিয়ে বলল, কে বললো এই কথা? সাহস থাকলে সামনে আয়। তুই কে রে যে তোকে ভয় পেতে হবে? তারপর সেখানে মারামারি শুরু হয়ে যায়। অনেক এসব ব্যাপারে প্রফেশনাল, তাই সে সবাইকে মেরে সেখান থেকে চেয়ারম্যান সাহেবকে উদ্ধার করে নিয়ে আসে। চেয়ারম্যান সাহেব অনেকের এমন আচরণে অনেক অবাক হয়, কারণ সে ভাবছে যাকে সে এলাকার বখাটে নামে জানে, যার বিরুদ্ধে অনেকবার অ্যাকশন নিয়েছে, অনেকবার জেল হাজতে পাঠিয়েছে, সে তাকে বাঁচাবে এটা কখনো আশা করেনি। চেয়ারম্যান সাহেব অনেককে বলল, অনেক, আমি সত্যি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে এখনো এইভাবে সাহায্য করবে। আমি তোমার বিরুদ্ধে এত অ্যাকশন নিলাম, বিশেষ করে তোমাকে আজ গ্রেপ্তার করে যে মার খাওয়ালাম, তারপরেও যে তুমি আমাকে এখানে বাঁচাতে আসবে এটা আমি ভাবতেও পারছি না। তুমি আমাকে মাফ করে দিও অনেক, তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি। আরে চেয়ারম্যান সাহেব, কি বলছেন এসব? এসব কথা বাদ দেন তো। আপনি যদি জনগণের দিকে একটু নজর দেন, গরিব অসহায়দের সাহায্য করেন, তাহলেই তো আমাকে এসব কাজ করতে হয় না। তুমি কোনো চিন্তা করো না অনেক, এখন থেকে আমার এলাকার গরিব অসহায় বড়লোক সবাইকে এক চোখে দেখবো এবং সবাইকে সমান সাহায্য করব। নিজে কোনো জিনিস আত্মসাৎ করব না। যদি মানে তাহলে তো ভালোই, আর না হলে আমাকে আবারও খারাপ হতে হবে। না অনেক, তোমাকে আর কিছু করতে হবে না, এবার থেকে যা করার আমি নিজেই করব। আচ্ছা ঠিক আছে। এরপর অনেক চেয়ারম্যান সাহেবকে বাসায় পৌঁছে দেয়। তারপর সে নিজের বাসায় চলে যায়। চেয়ারম্যান সাহেব এরপর থেকে একদম ভালো হয়ে যায়। সে গরিব অসহায় মানুষদের সাহায্য করতে শুরু করে। এলাকার মধ্যে কোনো ধরনের প্রতারণা হতে দেয় না। অনেক পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হঠাৎই তার ফোন বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? আমি আনিকা। কোন আনিকা বলছেন? কোন আনিকা ফোন করার কথা ছিল শুনি? ও আপনি, সরি চিনতে পারিনি। তুমি কি, হ্যাঁ, নিজেকে কি ভাবো? তোমার সাথে যতবারই কথা বলতে চাই ততবারই আমাকে অ্যাভয়েড করো। দেখো, সত্যি আমি তোমাকে চিনতে পারিনি। হয়েছে, আর মিথ্যে কথা বলতে হবে না। আচ্ছা এখন ফোনটা রাখছি, ঘুমাবো। তাই বলে অনেক ফোনটা কেটে দেয়। এদিকে আনিকা আবার ফোন দিল, কিন্তু ফোনটা রিসিভ হলো না। একসময় অনেক বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রাখলো। আনিকা সেটা দেখে আবারও রেগে বোম হয়ে গেল। আনিকা ভাবছে এবার সে কিছু একটা করবেই। আনিকা গিয়ে ইগনোর করে, এত বড় সাহস তার! সকাল 11টা বাজে। অন্তর রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় আনিকার সামনে এসে অন্তরের রাস্তা ঘিরে ধরে। গল্পের মধ্যে হিরো হিরোইন দুজনের নাম প্রায় একই হওয়ার কারণে আপনাদের গল্পটি পড়তে একটু সমস্যা হচ্ছে।
আর তাই গল্পের মধ্যে হিরোর নাম চেঞ্জ করে দিলাম। আনিকাকে রাস্তা ঘিরে ধরতে দেখে অন্তর বলল, কি ব্যাপার, রাস্তা ঘিরে ধরলে কেন? সকালে তুমি ওইভাবে আমার কলটা কেটে দিলে কেন? আর তোমার ফোনটা বা বন্ধ করে রেখেছো কেন? ঘুমেছিলাম তাই ফোনটা কেটে দিয়েছি। তাহলে তো ফোনটা বন্ধ করে রেখেছিলে কেন? আমার ইচ্ছা হয়েছে তাই ফোন বন্ধ করে রাখছি। তোমার কোনো সমস্যা? অনেক সমস্যা। কি সমস্যা শুনি? কি সমস্যা দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। এই বলে আনিকা অনেকের মাথা ধরে অনেকের ঠোঁটের সাথে আনিকার ঠোঁট এক করে দিল। অনেক কিছু বুঝে ওঠার আগে এই সব কিছু হয়ে গেল। পাশে থেকে সব মানুষ এই দৃশ্যটি ভালোই উপভোগ করছিল, কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হলো না। অন্তত এক ঝটকাতে আনিকার থেকে নিজেকে আলাদা করে নিল। অনেক এক প্রকার লজ্জিত হলো। তারপর অনেক মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। আনিকা সেখানেই দাঁড়িয়ে থাকে। অনেক এদিকে ভাবছে, আমি তো অনেক বড় একটা বখাটে ছেলে, কিন্তু আনিকা তো দেখছি আমার থেকে অনেক বেশি বখাটে। আর অপরদিকে আনিকা ভাবছে, অনেককে প্রেমে ফেলবই আমি। তুই আমার বন্ধুত্ব গ্রহণ করিসনি। জীবনে যদি বিয়ে করতে হয় তাহলে তোকেই করব। কথাটা জেনে রাখিস অনেক। সেদিন বিকেলের কথা। অনেক দোকানে গিয়ে সিগারেট টানছে। এমন সময় আনিকা কোথা থেকে যেন এসে অন্তরের মুখ থেকে সিগারেটটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। এটা দেখে অনেকটা ক্ষিপ্ত হয়ে বলল, এটা কি হলো আনিকা? যা হয়েছে বেশ হয়েছে। তোমার সিগারেট খাওয়া যাবে না। কেন? আমি কি তোমার বাপের টাকায় সিগারেট খাচ্ছি? না, তবে আমার স্বামীর টাকায় খাচ্ছ। মানে কি? মানে বুঝবে না। আর তোমাকে এত কিছু বুঝতেও হবে না। শুধু এইটুকু জেনে রাখো, আজ থেকে সিগারেট খাওয়া যাবে না। ধ্যাৎ। এই যে বকাটে অনেক, সমস্যা কি? অনেকে এবার চুপসে গেল, কারণ এটাই তার একমাত্র দুর্বলতা, যেখানে আনিকা টাচ করেছে। অন্তর স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। তাই দেখে আনিকা বলল, যেটা বলছি সেটাই করতে হবে, ওকে? দেখো আনিকা, দয়া করে আমাকে আর ডিস্টার্ব করো না প্লিজ। অবশ্যই করব। তোমাকে যদি ডিস্টার্ব না করে তাহলে কাকে করব শুনি? তাই বলে একটা মিষ্টি হাসি দিয়ে আনিকা সেখান থেকে চলে গেল। আনিকাকে অনেক পছন্দ করে ঠিকই, কিন্তু অন্তর তার খারাপ জীবনের সাথে আনিকাকে জড়াতে চায় না। অনেক চায় না তার অবহেলিত, কলঙ্কিত আর বখাটে নামক জীবনের সাথে আনিকার জীবনটা জড়িয়ে যায়। আর তাই হয়তো অন্তর সবসময় আনিকাকে এড়িয়ে চলে। যেহেতু আনিকা কিছুতেই তার কথা বুঝতে চাচ্ছে না, তাই অনেক ভাবলো আনিকাকে সব কিছু বুঝিয়ে বলবে। সেজন্য অনেক তখন আনিকাকে ফোন দেয়। হ্যালো আনিকা। আজ সূর্য কোন দিকে উঠেছে? মিস্টার রনি আমাকে ফোন দিয়েছে। কাল কলেজে তাড়াতাড়ি আসবে, তোমার সাথে কিছু কথা আছে। ওকে, ঠিক আছে। এরপর অনেক ফোনটা কেটে দিল। এদিকে আনিকা ভাবছে অনেক হয়তো কাল তাকে প্রপোজ করবে, আর তাই সে অধীর আগ্রহ নিয়ে কালকে দিনটার জন্য অপেক্ষা করতে থাকলো। পরদিন কলেজে আনিকা অনেক আগে সে অনেকের জন্য ওই দিকটায় বসে অপেক্ষা করছে, কিন্তু অনেকের কোনো খোঁজ নেই। এখনো অনেক আসেনি। কিছুক্ষণ পর অনেক আসলো, কিন্তু আনিকা সেদিকে খেয়াল করেনি। অনেক এসে আবার রীতিমতো আনিকার উপর ক্রাশ খেলো, কারণ আনিকা আজ নীল শাড়ি পরেছে, হাতে কাচের চুড়ি, চোখের কাজল দিয়েছে, আর কপালে ছোট্ট একটা টিপ, একেবারে মায়ের ভরা মুখ। যদিও আনিকা অনেকের উপস্থিতি টের পায়নি। পরক্ষণে আনিকা বুঝতে পারল অনেক এসেছে। অনেকের দিকে তাকিয়ে সেও অবাক হলো, কারণ অনেক তার দিকে এক পলকে তাকিয়ে আছে। পরে আনিকার কথায় অনেক নিজেকে হারিয়ে যাওয়া কল্পনা থেকে ফিরে পায়। এরপর আনিকা বলল, এই যে হ্যালো, কি দেখছেন এভাবে? এই যে অনেক, কি হয়েছে তোমার? কই কিছু না তো। তাহলে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এমনি। আচ্ছা, তুমি কি যেন বলবে বলে ডেকেছিলে? বলবো তো। অনেক ভাবছে সে আজ আনিকাকে সব কিছু বুঝিয়ে বলবে, তাই সে বলতে শুরু করলো, দেখো অনিকা, আমি তোমাকে ভালো। এই অনেক এগুলো কি বলছে? সে তো এগুলো বলতে আসেনি। অনেক, বলো তুমি আমাকে কি? না দেখো অনিকা, আমি আসলে তোমাকে কিছু বলতে এসেছি। সেটা তো আমি জানি, কিন্তু কি বলার জন্য ডেকেছো তা তো বলবে। অনিকা আসলে আমি। অনেকের কথা আবারও আটকা পড়ে যায়।
অনেক কোনোদিন কোনো কথাই বাঁধেনি, কিন্তু আছে কেন যেন আনিকার কথাই বেঁধে যাচ্ছে। অনেক বুঝতে পারলো সে আনিকার মায়ে জড়িয়ে পড়েছে, আর তাই সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু আনিকা পিছন থেকে দেখে অনেককে জড়িয়ে ধরলো। অনেক বুঝতে পারছে তার সাথে ঠিক কী হচ্ছে, কিন্তু সে নিজেকে ছাড়িয়ে নিল না, কারণ সেও যে আনিকাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু কিন্তু তারপরও সে নিজেকে আনিকা থেকে আলাদা রাখতে চায়। তার মনটা কি সবসময় তাড়া করে বেড়ায়, কারণ সে একজন বখাটে ছেলে। সমাজে তাকে সবাই বখাটে নামে চেনে। এই কথা মনে হতে অনেক অনিকার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। আর সে আনিকাকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন কিছু পোলাপান এসে অনেককে বলছে। কিরে, সেদিন তো আমার অনুপস্থিতিতে আমার লোকজনের সাথে খুব মারামারি করলি, আজ দেখি তোর কত দম। শোন, এখন আমি মারামারি করার মুডে নেই, প্লিজ এখন ডিস্টার্ব করিস না। কেন রে, আমাদেরকে দেখে ভয় পেয়ে গেলি? তোর মনে হয় সেদিনের কথা মনে নেই? তোর মুখে যে কাটা দাগটা এখনো কাঁচা আছে, এত তাড়াতাড়ি আমার মায়ের কথা ভুলে গেলি? না না, আমি কিছুই বলিনি, আর তাই আজকে সব কিছু প্রতিশোধ নিতে এসেছি। তার মানে আজকে তোরা প্রস্তুত হয়ে এসেছিস? আজ তোকে খালাস করে তারপরে আমরা এখান থেকে যাব। আচ্ছা, তাহলে আয় দেখি কেমন পারিস। তারপর গুন্ডাদের সাথে অনেকের মারামারি শুরু হয়ে গেল। অনেক মারামারিতে খুব এক্সপার্ট, তাই মারামারিটা বেশ জমে উঠেছে। অনেক সবাইকে মেরে প্রায় কাহিল করে দিয়েছে। অনেক সামনে থেকে একটা ছেলেকে মারছে, হঠাৎ করে একজন পিছন থেকে এসে অনেকের পিঠে চাকু ঢুকিয়ে দিল। পিছন থেকে ছুরি মারলি? সাহস থাকলে সামনে থেকে মার দেখি। তাই বলে ছেলেটাকে টেনে সামনে নিয়ে এসে পিঠ থেকে চাকুটা বের করে সেটা দিয়ে ছেলেটাকে শেষ করে দিল। এটা দেখে বাকি সবাই ভয়ে পালিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর অনেক তার পিঠে হাত দিয়ে মাটিতে বসে গেল। অনেকের পিঠ দিয়ে অঝরে রক্ত ঝরতে লাগলো। এটা দেখে আনিকা চিৎকার করে কান্না করতে লাগলো। ওই, তুমি কান্না করছো কেন? তাড়াতাড়ি গাড়িটা বের করো, হাসপাতালে যেতে হবে। তুমি কেন এসব মারামারি করো? এসব মারামারি না করলে কি তোমার হয় না? দেখো, আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত, তাহলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখতাম? তুমি এসব কথা এখন বন্ধ করবে? তাড়াতাড়ি গাড়িটা বের করো। এসব আমার নিত্যদিনের খেলা। গাড়ি তো করবই, কিন্তু তার আগে বলো, তুমি এসব কাজ ছেড়ে দিবে? এর জন্যই আমার মেয়েদের একদম পছন্দ না। এদিকে আমি মারা যাচ্ছি, ওদিকে তার বকবক শেষ হচ্ছে না। থাকো তুমি, তোমার গাড়ি আনতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। তাই বলে অনেক তার শার্টটা খুলে পিঠে পেঁচিয়ে নিয়ে হাঁটতে শুরু করলো। এদিকে আনিকা শুধু কেঁদে যাচ্ছে। অনেককে হেঁটে যাওয়া দেখে আনিকা দৌড়ে গিয়ে গাড়ি স্টার্ট করলো। তারপর অনেকের কাছে গিয়ে অনেককে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। এরপর অনেককে নার্সরা ধরে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। এরপর ডাক্তার তার চিকিৎসা শুরু করে দিল। এদিকে আনিকা থিয়েটারের বাইরে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। আনিকার কান্না যেন আজ থামার নয়। আনিকা ভাবছে, আজ যদি অনেকের কিছু হয়ে যেত, তাহলে আমার কি হতো? আমি কাকে নিয়ে বাঁচতাম? যাকে ভালোবাসলাম তাকে বকাটে হতে হলো। কেন আমার সাথে এমন হয়? আমি তো চেয়েছিলাম একটা সাধারণ ছেলেকে ভালোবাসতে, সে যে সব কিছু ভুলে শুধু আমার দুষ্ট মিষ্টি আবদারগুলো পূরণ করবে, আর আমাকে তার পৃথিবী ভেবে সব থেকে বেশি ভালোবাসবে। আমার ভালোবাসায় কি কোনো কমতি আছে? কেন অনেক বাজে কাজে নিয়োজিত? অনেক একবার সুস্থ হয়ে উঠুক, আমি ওর কাছ থেকে জেনেই ছাড়বো কেন বকাটে হয়েছে। ওর বকাটে হওয়ার পেছনে কারণটা না জানা পর্যন্ত আমার শান্তি নেই। শুধু শুধু আমার চোখে জল ঝরছে, আর কিছুই ভালো লাগছে না। ডাক্তার চেক আপ করে কখন থিয়েটার থেকে বেরোবে? আনিকা বসে বসে কান্না করছে আর এসব ভেবে যাচ্ছে। এদিকে ডাক্তার অনেকক্ষণ চিকিৎসা করার পর থিয়েটার থেকে বেরিয়ে আসলো। ডাক্তারকে থিয়েটার থেকে বের হতে দেখে আনিকা দৌড়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার, এখন অন্তরের কি অবস্থা? ও এখন কেমন আছে? ও সুস্থ আছে তো? আরে এত ঘাবড়াবেন না, রোগী এখন বিপদমুক্ত। আমার যা করার দরকার আমি করেছি, এখন শুধু কিছুদিন বেড রেস্ট নিতে হবে। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আমি কি এখন ভিতরে যেতে পারি? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ডাক্তার। তাই বলে আনিকা অনেকের কাছে চলে গেল। আনিকা ভিতরে গিয়ে দেখলো অনেক বেডের উপর শুয়ে আছে। পাশে নার্স স্যালাইন পরিবর্তন করে দিচ্ছে।
আনিকা অনিকের কাছে গিয়ে বসলো, তারপর অনিকের হাত ধরে বলল, এখন কেমন লাগছে অন্তর? মোটামুটি ভালো। আনিকা মনে মনে যা ভেবেছিল সেসব অনিককে বলতে চাইলো, কিন্তু আবার পরক্ষণেই ভাবলো এটা তো হাসপাতাল, এখানে ওইসব কথা বলা যাবে না। আর তাই আনিকা সেসব কথা বলল না। এদিকে নার্স স্যালাইন পরিবর্তন করে কেবিন থেকে বেরিয়ে যেতে লাগলো। এমন সময় আনিকা নার্সকে বলল, নার্স, অন্তরকে কবে বাসায় নিয়ে যাওয়া যাবে? এখনও তো উনি সেফ আছেন, তাই চাইলে কাল সকালে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ আপনাকে। তাই বলে নার্স কেবিন থেকে বেরিয়ে গেল। এদিকে আনিকা অনিকের সেবা করা শুরু করে দিল। 4 দিন ধরে আনিকা হাসপাতালে বসে অনিকের যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা করে দিচ্ছে। অনিককে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো সব কিছু নিজেই করছে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। তখন অনিক আনিকাকে বলে, আনিকা, অনেক রাত হয়ে গেল, তুমি বাসায় যাও। তোমাকে এখানে রেখে আমি বাসায় যাব? হ্যাঁ, বাসায় যাও, আঙ্কেল বাসায় অনেক চিন্তা করবে। কিন্তু তোমাকে একা রেখে আমি কিভাবে বাসায় যাব? আরে আমার কোনো সমস্যা হবে না, আর কোনো সমস্যা হলে নার্সরা তো আছেই, সো তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি বাসায় যাও। আচ্ছা ঠিক আছে। এরপর আনিকা বাসায় চলে গেল। এদিকে অনেক ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আনিকার ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়, আর তাই তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হাসপাতালে ছুটে চলে যায়। হাসপাতালে এসে কেবিনে গিয়ে দেখলো অনেক বেডে নাই। আনিকা তো অনেক চিন্তিত হয়ে গেল। এরপর আনিকা কেবিন থেকে বেরিয়ে নার্সের কাছে গিয়ে বলল, নার্স, অনেক কোথায়? কালকের পেশেন্টটা, হুম উনি তো সকাল সকালে চলে গেছে। আপনারা কি, হ্যাঁ, আপনাদের কমন সেন্স নাই? এভাবে একটা রোগীকে হুট করে একা একা চলে যেতে দিলেন? আমরা কি করব? আমরা তো আর জোর করে রুগীকে আটকে রাখতে পারবো না। হয়েছে হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না, থাকেন আপনি। তাই বলে ক্ষিপ্ত হয়ে আনিকা হাসপাতাল থেকে বেরিয়ে গেল। আনিকা অন্তরের বাসার ঠিকানা জানে না, তাই বাসায় যেতে পারছে না। সে এখন কি করবে বুঝতে পারছে না। আনিকা বাসায় এসে অনিককে একটা কল দিল। হ্যালো অনেক, এটা কি হলো বলো তো? কোনটা? কি হলো? তুমি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বাসায় চলে গেলে মানে? এখন আমি সুস্থ আছি, তো হাসপাতালে থেকে কি করব? হাসপাতালে থেকে কি করবে মানে? ডাক্তার তোমাকে বেড রেস্ট নিতে বলেছে, তুমি হুট করে এইভাবে হাসপাতাল থেকে চলে যাবে। আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? তোমার জন্য কেন অপেক্ষা করব? আমার জন্য অপেক্ষা করবে না তো কার জন্য অপেক্ষা করবে? আমি কারোর জন্য অপেক্ষা করব না। কেন অপেক্ষা করবে না কেন? আমার ইচ্ছা, তাই অপেক্ষা করব। তোমার কোনো সমস্যা? হ্যাঁ, অনেক সমস্যা। তাহলে তুমি তোমার সমস্যাগুলো নিয়ে বসে থাকো, আমার কি? অনেক, তুমি আমার সাথে এভাবে হেয়ালি করে কথা বলছো কেন? তাহলে কিভাবে কথা বলবো বলো? আমার সাথে একটু ভালো করেও তো কথা বলতে পারো নাকি? না, আমি ভালো করে কথা বলতে পারি না। তুমি না একটা রসহীন মানুষ। হ্যাঁ, আমি রসহীন মানুষ, তাতে কার কি? উফ, তোমার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করলাম, আর তোমার সাথে ঝগড়া করছি। ধুর, এসব ভালো লাগে না। আমার খোঁজ খবর কে নিতে বলেছে? অনিক, আচ্ছা হয়েছে, এখন বলো কেন ফোন করেছো? সকালে এভাবে হাসপাতাল থেকে চলে গেলে নাস্তা করেছো? হ্যাঁ, নাস্তা করছি। ওষুধগুলো ঠিকমতো খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। আচ্ছা অনিক, কাল কি বলার জন্য আমাকে ডেকেছিলে, বললে না তো? ওই তো আমি তোমাকে বলতে চাচ্ছিলাম, আমি তোমাকে। আবার অনিক কোথায় বেঁধে যাচ্ছে। অনিক কি বলতে চাচ্ছে আর কি বলছে কিছুই বুঝতে পারছে না। অনিক আনিকাকে যে কথা বলার জন্য কালকে কলেজে ডেকেছিল সেটা সে কিছুতেই বলতে পারছে না। কি করে বলবে কিছুতেই বুঝতে পারছে না। বারবার কোথায় যেন বাঁধিয়ে যাচ্ছে অনিক, আর তাই অনিক কলটা কেটে দিল। আনিকা কিছুই বুঝতে পারছিল না অনিকের মনে কি চলছে, অনিক কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে, কোনোটাই মাথায় ঢুকছে না। আনিকা চুপ করে বসে রইল। অপরদিকে অনিক ভাবছে, যেই অনিক মানুষ খুন করতে ভয় পায় না, আর সেই অনিক একটা মেয়েকে সামান্য কথা বলতে পারছে না। একটা মেয়ের কাছে কথা বলতে সব কিছু উল্টে পাল্টে যাচ্ছে। অনিক বুঝতে পারছে না তার জীবনে ঠিক কি ঘটে চলেছে।
অনেক সব কিছু ভেবে আবার চিন্তা করলো আনিকাকে এবার ফোন করে সব কিছু বলে দেবে। অনেক চায় না যে তার সাথে আনিকার জীবনটা জড়িয়ে তার জীবনটা নষ্ট করতে, কিন্তু পরক্ষণে আবার আনিকার প্রতি মনটা আকৃষ্ট হয়ে ওঠে। যাই হোক, রাত প্রায় 11টা। অনিকের চোখে ঘুম নেই। এদিকে আনিকারও একই অবস্থা। অনেক ভাবছে এখন আনিকাকে ফোন করবে, কিন্তু হঠাৎই এমন সময় আনিকার কল আসলো। তখন তুমি এভাবে কলটা কেটে দিলে কেন? না, এমনি। না, তুমি এমনিতেই কলটা কাটোনি। সত্যি করে বলো কি হয়েছে, আর কালকে কি বলার জন্য ডেকেছিলে সেটাও বলতে হবে। দেখো আনিকা, আমি একটা বখাটে ছেলে। তুমি তারপরেও কেন আমাকে ভালোবাসতে যাচ্ছ? কেন তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করতে যাচ্ছ? আমি তোমাকে কিছুই দিতে পারবো না, আমি তোমার কোনো আবদার পূরণ করতে পারবো না। আর কেনই বা তুমি আমার মতো অবহেলিত কলঙ্কিত বখাটে একটা ছেলেকে ভালোবাসবে? তোমার বাবার তো কোনো কিছুরই কমতি নেই। তারপরও কেন তুমি আমার মতো বখাটে ছেলের পিছনে পড়ে আছো? তুমি আমার থেকে দূরে থাকো আনিকা, প্লিজ। এই কথা বলার জন্য তুমি কালকে আমাকে ডেকেছিলে? হুম। তাহলে কাল বললে না কেন? আচ্ছা, তাহলে এবার আমার উত্তর শোনো। আমি দুনিয়ার কিছু চাই না, শুধুমাত্র তোমাকে চাই। আমি আমার বকাটে অনেককেই চাই। আমি আমার বকাটে অনেককে অনেক ভালোবাসি, আর আমি জানি আমার অনেকও আমাকে অনেক ভালোবাসে। কে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি? এটা শুনে অনেক ফোনটা কেটে দিল। অনেকের কিছুই ভালো লাগছে না। এদিকে আনিকা কান্না করছে। অনেক কী করবে কিছুই বুঝতে পারছে না। অনেক ভাবছে সে তার মা বাবার সাথে কথা বলবে, কিন্তু তার মা বাবার সাথে সে কিভাবে কথা বলবে? তার মা বাবা তো অনেক দিন আগে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অনেক মাথায় কিছু আসছে না। অনেকে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো। কিছুক্ষণ পর ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লো। কিন্তু আনিকার তো চোখে ঘুম নেই, সে শুধু কান্না করে যাচ্ছে। আনিকার বাবা তার কান্নার আওয়াজ শুনে তার কাছে গেল। কি হয়েছে রে মা? আমাকে বল কি হয়েছে? বাবা, অনেক। কি করেছে অনেক? তোর সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছে? না বাবা, আমি অনেককে ভালোবাসি, কিন্তু ও আমাকে দূরে ঠেলে দিচ্ছে। ও এই ব্যাপার? আচ্ছা, আমি অনেকের সাথে কথা বলবো এই ব্যাপারে। সত্যি বাবা? সত্যি। আই লাভ ইউ বাবা। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। আনিকার বাবা এটা বলে চলে গেলেন। আনিকার বাবা চিন্তায় পড়ে গেলেন। অনেক এক কথার মানুষ, সে কি শুনবে তার কথা? চিন্তায় পার ঘুম হারাম হয়ে গেল তার। পরের দিন সকালে অন্তর চা খাচ্ছে চায়ের দোকানে বসে। এমন সময় আনিকার বাবার আগমন। অনেক এদিকে শোনো একটু। জি আঙ্কেল, কিছু বলবেন? কিছু বলার ছিল। জি আঙ্কেল, বলেন কি কথা? অনেক, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? আরে আঙ্কেল, কি বলেন এগুলো? আমার মতো একটা বখাটে কি দিতে পারে আপনাকে? অনেক, আমি আনিকার জন্য তোমাকে ভিক্ষা চাই, প্লিজ না করো না। তুমি না করলে মেয়েটা আমার শেষ হয়ে যাবে, সে নিজেকে শেষ করে ফেলবে। তারপরও বলেন কি দিতে পারি আপনাকে? আঙ্কেল, আনিকা আমার অতীতের সম্পর্কে তো কিছুই জানে না। আঙ্কেল, আমি আনিকাকে ঠকাতে চাই না, আর তাই আমি আনিকার থেকে দূরে থাকার চেষ্টা করছি। আর সত্য কখনো চাপা থাকে না। আনিকা কোনো না কোনো দিন ঠিকই জানবে আমার অতীতের ব্যাপারে, কিন্তু সেদিন কি আনিকা ভালোবাসবে আমাকে? অনেক, তোমার কাছে আমি হাত জোর করছি বাবা। কি করছেন আঙ্কেল? ছোটদের সামনে কখনো এমন করতে নেই। আমি আনিকাকে সব বুঝিয়ে বলবো, আপনি চিন্তা করেন না। এরপর তারা আরও কিছুক্ষণ কথা বলে। এরপর আনিকার বাবা সেখান থেকে চলে যায়। অন্তর আনিকাকে ফোন করে বিকেলে নদীর পাড়ে আসতে বলে। তারপর অন্তর সেখান থেকে চলে যায়। বিকেল 5টা। অনেক নদীর পাড়ে বসে কি যেন ভাবছে। গভীর চিন্তায় নিমগ্ন অনেক। এমন সময় অনেকের কাঁধে কারোর যেন হাতের স্পর্শ অনুভব করলো। পিছনে তাকিয়ে দেখে আনিকা। মেয়েটার চোখ দুটো লাল হয়ে আছে। অনেক কান্না করেছে হয়তো রাতে। অনেক মনে মনে অনেক ব্যথিত হলো। কেমন আছো আনিকা? তুমি জানো না আমি কেমন আছি? আনিকা, আমি অনেক দুঃখিত তোমাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আনিকা, আমার কাছে এছাড়া কোনো উপায় ছিল না। আনিকা, তুমি আমার ব্যাপারে অনেক কিছুই জানো না, যেগুলো জানলে হয়তো আমার প্রতি যে ভালোবাসা তোমার জন্মেছে সেটা মুহূর্তের মধ্যে ঘৃণায় পরিণত হয়ে যাবে। কি বলতে চাও তুমি অনেক? এরপর অনেক বলতে শুরু করলো। আনিকা, আমার একটা অতীত আছে। সে অতীতের অনেকের সাথে এখনকার অনেকের কোনো সম্পর্ক নেই। সে অনেক ছিল সবার ভালোবাসার, এই অনেক হলো সবার ঘৃণা। সে অনেক ছিল বাবা মায়ের অনেক আদরের সন্তান, আর এই অনেক হলো মা বাবার সব থেকে ঘৃণার অনেক। জানো আনিকা, আমার মা বাবার আমি একমাত্র সন্তান, কিন্তু আজ পাঁচটা বছর তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই।
অনেক চেষ্টা করেছি আমি মায়ের সাথে কথা বলতে, কিন্তু না, আমার সেই সৌভাগ্যটা হয়নি। অনেক চেষ্টা করেছিলাম বাবার মুখে সেই ভালোবাসার ডাক নামটা শুনতে, কিন্তু পারিনি আমি। জানো আনিকা, আমি যখন অনার্সে পড়ি তখন একটা মেয়ের সাথে পরিচিত হয় আমার। আমাদের পরিচয়টা ছিল অনেক কাকতালীয়। মেয়েটার নাম ছিল আফরোজা মিলি। আমাদের পরিচয় হয় একদিন রাতে। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছে, আর আমি আমার নানুর বাসা থেকে বাইকে চড়ে বাসায় আসছি। এমন সময় একটা মেয়ে হাত নাড়িয়ে আমাকে দাঁড়াতে বলল। কি ব্যাপার, এভাবে দাঁড় করালেন কেন? এই ঝুম, বৃষ্টিতে কেউ কি এমনিতেই কাউকে দাঁড় করায়? হ্যাঁ, তাও তো ঠিক। তো আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাকে একটু সামনে এই জায়গায় নামিয়ে দেবেন প্লিজ। জি, আমিও ওইদিকে যাচ্ছি, উঠুন। ধন্যবাদ। আমি তাকে নিয়ে চলতে লাগলাম, কেউ কোনো কথা বলছি না। এমন সময় মেয়েটা আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম অনিক, আপনার? আমার নাম আফরোজা। তো কোথা থেকে আসছেন আপনি? এই তো নানু বাসায় থেকে। আপনি? আমি একটু আন্টির বাসায় গিয়েছিলাম, কিন্তু ফিরতে দেরি হয়ে গেল। এমন সময় বিজলি অনেক জোরে গর্জে উঠলো, আর আফরোজা আমাকে জড়িয়ে ধরে। আমি চমকে উঠেছিলাম, কিন্তু মনের মাঝে এক অজানা ভালো লাগা কাজ করছিল। এখনো সেই অনুভূতি আমি অনুভব করি। তবে আমি খেয়াল করলাম আফরোজা এখন আমাকে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর আফরোজার বাসার সামনে পৌঁছালাম। এখনো আফরোজা আমাকে জড়িয়ে ধরে আছে। তাই দেখে আমি ওকে বললাম, এই যে, এবার তো একটু ছাড়ুন। ও সরি। আফরোজা কিছুটা লজ্জা নিয়ে নেমে গেল। তারপর আমি বাসায় চলে গেলাম, কিন্তু আমার কেন যেন খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আমার মনের মানুষকে আমি খুঁজে পেয়েছি। তবে পরের দিন এসব মন থেকে মুছে ফেললাম। কিন্তু হঠাৎ একদিন আমি কোথায় যেন যাচ্ছিলাম, এমন সময় লক্ষ্য করলাম আফরোজা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে নিজে থেকে ওর কাছে গেলাম। কেমন আছেন আফরোজা? জি, কে আপনি? আসলে মাথায় হেলমেট থাকায় আফরোজা সেদিন আমাকে খেয়াল করেনি। এরপর আমি বললাম, ওই যে সেদিন বাইক, বৃষ্টি। আমার এমন কথা শুনে আফরোজা বুঝতে পারলো যে আমি অনেক। সাথে সাথে মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। সেদিনের অনুভূতিটা কিন্তু আজও ভুলতে পারিনি। আমার প্রথম অনুভূতি। কিছুক্ষণ দুজনে নীরবতা পালনের পর আমি নীরবতা ভেঙে বললাম, তো কোথায় যাচ্ছেন? এই তো একটু কলেজে যাব। চলুন, আমি ওইদিকেই যাব। ধন্যবাদ, আমি অন্য কোনো গাড়িতে যেতে পারবো। আরে চলুন তো। এরপর অনেক জোর করি, তখন সে বাইকে ওঠে। তারপর আফরোজার সাথে গল্প করতে করতে যেতে লাগলাম। তো আপনি কোন ইয়ারে পড়েন? অনার্স প্রথম বর্ষ। আপনি? আমিও। আচ্ছা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? না। গুড। আমি মনে মনে বেশ খুশি হলাম। এই তো আপনার কলেজ চলে এসেছে। এরপর আফরোজা আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। আমি সেই প্রথম দিনে আফরোজার প্রেমে পড়ে যাই। আমি ইচ্ছে করে প্রতিদিন ওর বাসার সামনে দিয়ে যেতাম, শুধু ওকে একটিবার দেখার জন্য। আর মাঝে মাঝে ওকে কলেজেও দিয়ে আসতাম। ও যেতে চাইতো না, কিন্তু আমি জোর করে নিয়ে যেতাম। এভাবেই ওর সাথে আমার পরিচয়, ভালো বন্ধুত্ব হয়ে যায়। একসময় আমি ওকে প্রপোজ করে ফেলি, কিন্তু আফরোজা না করে দেয়। তারপর থেকে আমি আর আফরোজার সাথে তেমন দেখা করতাম না। সে হয়তো চাইতো আমি তাকে আরেকটা বলি, আফরোজা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে আমি বাকিটা জীবন কাটাতে চাই। তুমি কি আমার আপন হবে? কিন্তু আমি আর আফরোজাকে এসব কথা বলি না। এভাবেই কেটে গেল আরো 5 দিন। এমনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সামনে একটি মেয়ে বসে আছে। মেয়েটি পিছনে ঘুরে বসে আছে, তাই আমি ঠিক করে দেখতে পাচ্ছি না মেয়েটিকে। এরপর আমি মেয়েটিকে দেখে বললাম, এই, কে আপনি? আমি কে তাই না? এটা বলে আফরোজা আমার কানটা ধরলো। আমি তার এমন ব্যবহার দেখে অনেকটা অবাক হলাম। এরপর আফরোজা আবার বলল, এই কুত্তা, তুই আমার সাথে আর দেখা করিস না কেন? আমি তোমাকে হয়েছে, আমি তোমার সাথে দেখা করব? কে হোস তাই না? চল আমার সাথে, দেখাচ্ছি তুই কে হোস আমার। এরপর আফরোজা আমাকে টানতে টানতে বাইরে নিয়ে আসলো, আর আমার আম্মুকে বলল, আন্টি, আমরা একটু আসছি। এই বলে আমাকে এক প্রকার টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে আফরোজা। কিছু দূর যাওয়ার পর তো আমি পুরোই অবাক। আরে, এটা তো কাজী অফিস, এখানে আমরা কি করব? ভিতরে গেলে বুঝতে পারবে কি করব। এরপর আফরোজা আমাকে ভিতরে নিয়ে যায়, আর আমরা দুজনে বিয়ে করে ফেলি। তারপর বাসায় আসি। আফরোজাকে আমার মা বাবা খুব পছন্দ করতো, তাই তারাও আমাদের বিয়েটা মেনে নিল। এরপর থেকে শুরু হয় আমাদের নতুন এক জীবন। খুব সুখে শান্তিতে চলছিল আমাদের সুখের সংসার। কিন্তু সবচেয়ে বেশি স্থায়ী হয় না, সেটা হয়তো আমি ভুলেই গিয়েছিলাম। বিয়ের 1 বছর পর আমরা কক্সবাজারে ঘুরতে যাই। সেখানে গিয়ে আফরোজা বুঝতে পারে সে প্রেগনেন্ট। সে যখন আমাকে এটা বলে, আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাই। আমি সাথে সাথেই মা বাবাকে ফোন করে খুশির খবরটা জানাই। মা বাবা অনেক খুশি হয় এই খবরটা শুনে। কিন্তু সেদিন রাতে ঘটে যায় আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর ঘটনা। সেদিন রাত 8টার দিকে আফরোজার প্রচুর মাথা ব্যথা শুরু হয়। আমি তার জন্য ওষুধ আনতে যাই, কিন্তু ফিরে এসে দেখি আফরোজা রুমে নেই। আমি পাগলের মতো আফরোজাকে খুঁজতে লাগি, কিন্তু কোথাও আমি আমার আফরোজাকে খুঁজে পাচ্ছিলাম না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না।
এমন সময় দেখি অনেক দূর থেকে কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে লাগলো। আমার আর বুঝতে বাকি রইল না সেটা আফরোজা। আমি সেখানে দৌড়ে চলে যাই, কিন্তু ততক্ষণে ওরা আমার আফরোজাকে শেষ করে ফেলে। তারা সবাই মিলে আমার আফরোজাকে গ্যাংরেপ করে। আমি সেখানে যাওয়ার আগে তারা আমার কলিজা আফরোজাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আনিকা, আমি সেদিন আমার আফরোজাকে বাঁচাতে পারিনি আনিকা। আমার কলিজাটা অনেক চিৎকার করেছিল, ওদের কাছে হাত জোর করেছিল, কিন্তু তারা আমার কলিজার কোনো কথাই শুনেনি। তারা আর আফরোজাকে বাঁচতে দিল না। তাদের শত্রু ছিলাম আমি, কিন্তু তারা আমার আফরোজাকে মেরে ফেললো। ওরা ওরা আমাকে মারতে পারতো, কিন্তু অনেক আর কোনো কথা বলতে পারছে না, বুকটা ফেটে যাচ্ছে কান্নায়। এবার অনেকের কথাগুলো শুনে আনিকাও কেঁদে দিল। আনিকা তার কান্নাকে থামাতে পারছে না। কিছুক্ষণ পর অন্তর আবার বলতে শুরু করলো। জানো আনিকা, আফরোজা অনেক অনেক ভালো ছিল। সে আমার মা বাবার অনেক আদরের ছিল। আফরোজার কেউ ছিল না, তাই সে আমার মা বাবাকে তার নিজের মা বাবা মনে করত। সে একাই পুরো বাড়ি গুছিয়ে রাখতো। অনেক পাগলের মতো কান্না করছে। আনিকা কিছু না বুঝেই নিজের ওড়না দিয়ে অন্তরের চোখের পানি মুছে দিল। আনিকা ভাবছে এত কষ্ট নিয়ে একটা মানুষ কিভাবে আছে। অনিকা আবার স্বাভাবিক হয়ে বলতে শুরু করলো। তারপর আমি বাসায় চলে যাই। অনেক কিছু মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করে। বাসা যাওয়ার পর কলিং বেল বাজাতে মা মিষ্টির প্যাকেট নিয়ে আমার সামনে আসে, কিন্তু আফরোজাকে মা দেখতে না পেয়ে আমাকে জিজ্ঞাসা করে আফরোজা কোথায়। আনিকা, আমি তখন কোনো উত্তর দিতে পারিনি। আমি সেদিন বোবা হয়ে গিয়েছিলাম। আমি মা বাবাকে বলতে পারিনি মা আফরোজা আর নেই। আমি কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসি। আমার মা বুঝতে পারে কিছু একটা হয়েছে। আমি পরে মাকে সবকিছু খুলে বলি। সেদিন আমার মা বাবা আমাকে বাসা থেকে বের করে দেয়, কারণ সব দোষ আমার ছিল। আমি ওদের শত্রু ছিলাম, কিন্তু ওরা আমাকে না মেরে আমার কলিজাকে মেরে ফেলেছে। তারপর থেকে আমি আর কোনোদিন বাসায় যাইনি। হয়ে গেছে একটা বখাটে ছেলে, সবার চোখে হয়ে যায় ক্রিমিনাল। আমি পরে তাদের সবাইকে খুন করি যারা আমার কলিজাকে মেরে ফেলেছে। তারপর আমাকে জেলেও যেতে হয়েছে। অনেক পাগলের মতো কান্না করছে, সাথে আনিকাও কাঁদছে। আনিকা বুঝতে পারছিল না সে কি করবে। কিছুক্ষণ পর আনিকা সেখান থেকে চলে যায়। অনেক আনিকার চলে যাওয়া দেখে ভাবছে। আমি জানতাম আনিকা আমার অতীতের ঘটনা জানলে তুমি আমাকে ঘৃণা করবে। আমার প্রতি তোমার যে ভালোবাসা, সে ভালোবাসাটা থাকবে না। দেখেছো আনিকা, আমি আজ সঠিক। তোমাকে বলেছিলাম আমাকে তুমি ভালোবাসতে পারো না, কারণ আমি অনেক খারাপ একটা ছেলে। আমার অতীতের ঘটনা শুনে সেই তো আমাকে একা করে চলে গেল সবার মতো। অনেক আরও কিছুক্ষণ নদীর পাড়ে থেকে একটু মনটাকে হালকা করে বাসায় চলে যায়। পরের দিন সকালে আনিকা অনেককে কল করে। অনেক আনিকার নম্বর থেকে কল আসা দেখে অনেকটা অবাক হয়ে যায়। এরপর অনেক কলটা রিসিভ করলো। অনেক, কোথায় আছো? নদীর পাড়ে আসতে পারবে একটু প্লিজ? কেন? আরে আসো না অনেক, প্লিজ, না করো না। আচ্ছা, আসতেছি। এরপর অনেক ফ্রেশ হয়ে চলে গেল নদীর পাড়ে। সেখানে গিয়ে দেখে একটা নীল পরিমাণে আনিকা নীল শাড়ি পরে আছে। অনেক পিছন থেকে কাশি দিল। ওহ, এসেছো তুমি? হুম। অনেক, একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলো। অনেক, আমি কি তোমার আফরোজা হতে পারি? হতে পারি কি তোমার সুখ দুঃখের কষ্টের সাথে? আনিকা, তুমি জানো আমি একটা বখাটে, তারপরেও অনেক কিছু বলার আগে আনিকা একটা কিস করে দিল অনেকের ঠোঁটে। আমি এই বকাটেকেই চাই। এরপর অন্তরকে জড়িয়ে ধরে আনিকা বলল। প্লিজ অনেক, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আনিকা অনেক রিকোয়েস্ট করতে থাকে। অনেকের অজান্তে তার হাত জোড়া আনিকাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আনিকা বলে। অনেক, আমি তোমাকে তোমার বাবা মার কাছে ফিরিয়ে নিয়ে যাব, প্রমিস। অনেক এটা শুনে অনেক খুশি হয়। অনেক খুশি হলো। অন্তর ভাবছে কেউ একজন তো তাকে বুঝেছে। এরপর আনিকাকে নিয়ে নতুন জীবন শুরু করে দেয় অনেক। যদিও অনেক জানে না তার নতুন যাত্রা কেমন হবে, তবে সে হয়তো এক চিলতে সুখের খোঁজে আনিকাকে আপন করে নেয়। হ্যালো বন্ধুরা, আমি মিতুমণি। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনারা অবশ্যই একটি করে লাইক এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।